ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনার জন্য, রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত বা প্রক্রিয়া ইতিমধ্যেই যে প্রক্রিয়ার কথা এবং খবর আপনাদের সামনে তুলে ধরবে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড। আরো একবার জানিয়ে রাখি, রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই মুহূর্তের আপনার জন্য সবথেকে বড় খবর, যে খবর দেখাবে নিউজ ভ্যানগার্ড। কোন প্রক্রিয়ায় এই টাকা ফেরত পাবেন গ্রাহকরা, সেই প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তুলে ধরবো নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। আমরাই প্রথম, আদালতের নির্দেশে ইতিমধ্যেই শুরু হচ্ছে টাকা ফেরতের প্রক্রিয়া। জানিয়ে রাখি আরো একবার, আদালতের যে নির্দেশ, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছে রোজভ্যালি টাকা ফেরতে ওয়েব পোর্টাল গঠন করা হবে এবং সেই সিদ্ধান্তের সিলমোহর পড়েছে সুপ্রিম কোর্টের। অর্থাৎ আদালতের নির্দেশে এই টাকা ফেরত শুরু হচ্ছে, ফেরতের প্রক্রিয়া শুরু হতে চলেছে নতুন বছরের শুরুতেই। আজ বড়দিন, বড়দিনের সব থেকে বড় খবর আপনাদের জন্য, আদালতের নির্দেশে রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে 24-এর শুরুতেই কি শুরু হবে এই প্রক্রিয়া, যে প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে এবং এই প্রশ্ন তুলেছে নিউজ ভ্যানগার্ড, তার উত্তরও জানাবো আপনাদের। যদিও এই প্রসঙ্গে আমরা যেমনটা জানতে পারছি যে 2024-এর টাকা ফেরতের প্রক্রিয়া ইতিমধ্যেই নেওয়া হয়েছে, তবে চিট ফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় নেতারা কিন্তু সেই কথাই জানাচ্ছেন এবং এক্সক্লুসিভ সেই ছবি, সেই বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে যে বক্তব্য ইতিমধ্যে পাওয়া গেছে, চিট ফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় এক নেতা গোপাল সরকার, তিনি কি জানাচ্ছেন, রোজভ্যালির টাকা কবে মানুষ পেতে পারেন বা কি প্রক্রিয়া রয়েছে এর পেছনে। রাজ্যের বহু মানুষও রয়েছে এক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছিলেন, সেক্ষেত্রে গোপাল সরকার কি বক্তব্য দিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শোনাবো। হ্যাঁ, এরকম একটা হয়েছে, কারণ এডিসির মাধ্যমে অ্যাসেট ডিসপোজাল কমিটি, যেটা কোর্ট তৈরি করেছিল, কনভেনশন করেছিল, এটা 2015-তে। তো বিভিন্ন প্রক্রিয়ার পরে এখন একটা সিদ্ধান্ত হয়েছে যে একটা ওয়েবসাইট, একটা প্রাইভেট কোম্পানিকে অর্ডার দেওয়া হবে এবং তারা 45 দিনের মধ্যেই এই ক্লেম অ্যাসার্টেনের নেওয়ার প্রক্রিয়াটা শুরু করতে পারবে। বিভিন্ন স্ল্যাবে টাকা ফেরত দেওয়া হবে এডিসি থেকে অনলাইনের মাধ্যমে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। এটা কি 24-এর আগে মনে হচ্ছে যে 24-এর নতুন বছরের শুরুতেই রোজভ্যালির আমানতকারী যারা আছেন তারা আদালতের নির্দেশে টাকা ফেরত পাওয়া শুরু করবেন? মোটামুটি এরকম পার্টিকুলার ওরকম বলা যাচ্ছে না, এই কারণে যে 24-এর কাজটা শুরু হয়ে যাবে, কেননা ফান্ড যেটা আছে সেটা ইডি অ্যাটাচ করা আছে এবং কোর্ট ইডিকে এটাকে এডিসির কাছে ট্রান্সফার করার জন্য বলেছে। যদিও ইডি আলাদা করে স্পেশাল কোর্টে ওরা যেখানে কেসটা করেছিল সেখান থেকে কোনো জাজমেন্ট এখনো পর্যন্ত আসেনি, তবে আসবে এটা ধরে নেওয়া হচ্ছে, কেননা পেমেন্টটা তো তখনই হবে যদি ক্লেমটা অ্যাসার্টেন হয়। ক্লেমটা যদি অ্যাসার্টেন না হলে, কেননা রোজভ্যালি 17,500 কোটি টাকার কোম্পানি, এর মধ্যে কোম্পানি 10,000 কোটি টাকার মতো প্রায় দিয়ে দিয়েছে, এখনো 7,500 কোটি টাকার মতো ক্লেম পেন্ডিং আছে, অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে। কিন্তু যতক্ষণ এই পেন্ডিংটা ক্লেমে না আসবে, অ্যাসার্টেনটা না হবে, ততক্ষণ পর্যন্ত তো বোঝা যাচ্ছে না। তবুও মনে হচ্ছে যে সমস্ত মানুষ যদি ক্লেম না করেও বৃহৎ সংখ্যক মানুষ এটা ক্লেম করবে, তাতে প্রায় 3-4 হাজার কোটি টাকার ওপর ক্লেম আসবে এবং বিভিন্ন যে সম্পত্তিগুলো যেগুলো আছে সেগুলো অ্যাডিকুয়েট সম্পত্তি আছে, অর্থাৎ এই সম্পত্তিগুলো বিক্রি করে এর থেকে বেশি টাকা উঠবে। তো এই কারণে সবটাই পজিটিভ আছে, সে কারণেই ভাবা হচ্ছে যে এটা ক্লেমটা স্টার্ট হয়ে যাবে এবং অবিলম্বে এটা হবে। এটা 24-এর আগে হবে না, 24 চলবে আর কি। আর এই প্রক্রিয়া চলতে প্রায় 2-3 বছরের ওপর সময় লাগবে, কেননা এখানে অকশনের ব্যাপার আছে না। এখানে তো শুধু যে ক্যাশ যেটা আছে, ক্যাশের বাইরে হোটেল আছে, তারপরে এদের নিউজ চ্যানেল আছে, বিভিন্ন জমিগুলো আছে, এগুলো তো একটা সিস্টেমের মাধ্যমে, সেবির মাধ্যমে অকশন, অকশন করে এগুলো সেল করবে, এতে প্রায় বেশ কিছু সময় লেগে যাবে। সারা ভারতবর্ষেই যারা রোজভ্যালির আমানতকারীরা রয়েছে তারাই কি এই পোর্টালে আবেদন করতে পারবেন? হ্যাঁ, এটা সর্বভারতীয় ক্ষেত্রে হবে, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়। রোজভ্যালির প্রায় 21টা এদের রিজনাল অফিস ছিল এবং 850-র উপরে ফান্ড কালেকশন এটা হতো, ব্রাঞ্চ অফিস ছিল। তো এইটা প্রায় অল ওভার 19টা স্টেটের মধ্যে এবং বিভিন্ন ভাবে এটা ছড়িয়ে আছে। এই অর্ডারটা যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডার হলেও এটা সুপ্রিম কোর্টের নির্দেশই হচ্ছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত ক্লেম তারা এখানে জমা দিতে পারবে। তার মানে
ত্রিপুরার বা আগরতলার যারা বাসিন্দারা রয়েছেন অল ওভার ইন্ডিয়া, তারাও করতে পারবেন? অল ওভার ইন্ডিয়াতে। আচ্ছা, যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তারা কি করবেন? তারা তো সবাই অনেকে জানেন আবেদন তো এখনো শুরুই হয়নি, আবেদন এদের করতে হবে। আবেদন তো শুরু হয়নি, যে এই কোম্পানি, প্রাইভেট কোম্পানির ওয়েবসাইটে রেডি হয়ে যাওয়ার পর ট্রায়ালটা হবে, ট্রায়ালটা হলে পরে এবার ক্লেমের ঘোষণা হবে। ক্লেম ঘোষণা হলে পরে ক্লেম চলতে থাকবে। মনে করুন ফার্স্ট লটে একটা 60 দিনের বা 90 দিনের একটা দেবে, সেই অনুযায়ী হবে। পরে এটা ওপেন থাকবে, যারা করতে পারেনি, যেমন অন্যান্য চিট ফান্ডের ক্ষেত্রে যেটা হয়েছে ওয়ান ম্যান কমিটিতে, এখনো যারা ক্লেম করেনি, ক্লেম তারা করতে পারে, ক্লেম অ্যাসার্টেন করতে পারে। পেমেন্টটা অ্যাজ ইউজুয়াল অ্যাজ পার যে স্ল্যাব অনুযায়ী বা কত আগে করেছেন সেই অনুযায়ী এগুলো আসবে। আমরা শুনলাম চিট ফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় নেতা গোপাল সরকারের বক্তব্য, এবং সেক্ষেত্রে রোজভ্যালির টাকা ফেরতের জন্য ওয়েব পোর্টাল গঠনের সিদ্ধান্ত ইতিমধ্যেই, সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে সুপ্রিম কোর্টের। কিন্তু টাকা ফেরত পাবেন অবশ্যই, তার জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে, সঠিক পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে সকলকে, বিশেষ করে গোটা দেশের তো বটেই, রাজ্যের মানুষরা, ত্রিপুরার বহু মানুষের টাকা আত্মসাৎ হয়েছে এই রোজভ্যালির মধ্য দিয়ে, বহু মানুষ প্রতারিত হয়েছে। তাই তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে, কিভাবে তারা টাকা ফেরত পাবেন, সেই নিয়ে আরেকটু বিস্তারিত জেনে যাব। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে। অর্ণব, রোজভ্যালির টাকা ফেরতের ইতিমধ্যে প্রক্রিয়া শুরু, যে কথা আমরা শুনছিলাম চিট ফান্ড অ্যাসোসিয়েশনের নেতার বক্তব্য আমরা তুলে ধরলাম। এই ক্ষেত্রে তোমার কাছে কি আপডেট রয়েছে? রাজ্যের মানুষজন, বহু মানুষ প্রতারিত হয়েছেন, কবে নাগাদ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে? দেখো সুপ্রীতি, প্রাথমিকভাবে যে বিষয়টা তোমাকে জানাবো, যে রোজভ্যালি যে কেলেঙ্কারি, স্বাভাবিকভাবে এই চিটফান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে, গোটা ত্রিপুরা রাজ্যে যদি সর্ববৃহৎ কোনো কেলেঙ্কারি হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই রোজভ্যালি কেলেঙ্কারি। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এই চিটফান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের প্রচুর মানুষ এই রোজভ্যালি যে চিটফান্ড ছিল সেখানে তারা টাকা লগ্নি করেছিলেন, এবং তারপরে অনেক মানুষ কিন্তু এখনো পর্যন্ত টাকা ফেরত পাননি। এবং যেটা জানা যাচ্ছে প্রায় 14-15 বছর হতে চলো, তারপর কিন্তু সেখানে টাকা ফেরত পেতে যাননি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে একটা ওয়েব পোর্টাল গঠন করা হবে। ওয়েব পোর্টালের মধ্যে যারা রয়েছেন আমানতকারীরা, তারা কিন্তু তাদের প্রমাণ সহ তারা কত টাকা পাবেন বা কত টাকা লগ্নি করেছিলেন সবটাই কিন্তু তারা সেখানে দিতে পারবেন। তোমাকে একটু যদি আমি জানিয়ে রাখি সুপ্রীতি, যে ত্রিপুরা রাজ্যে এই রোজভ্যালির ইতিহাসটা কি। ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, ত্রিপুরা রাজ্যেও কিন্তু কোটি কোটি টাকা রোজভ্যালির যারা এজেন্টরা রয়েছে তারা তুলেছে, এবং সেখানে তারা জমা পর্যন্ত দিয়েছে। একই রকম ভাবে যে বিষয়টা প্রথমেই উঠে আসে, ত্রিপুরা রাজ্যে 20টার মতো কিন্তু ব্রাঞ্চ ছিল রোজভ্যালির, এবং সেখানে প্রায় 1.5 লাখের মতো এজেন্ট ছিল রোজভ্যালির, যারা বিভিন্ন জায়গা থেকে, সাধারণ মানুষ থেকে তারা টাকা তুলতেন, এবং 1 থেকে 150 কর্মী কিন্তু প্রতিনিয়ত কাজ করতেন রোজভ্যালির অফিসগুলোতে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কত বড় অপারেশন ছিল রোজভ্যালির ত্রিপুরা রাজ্যে। এবং একটা সময় ত্রিপুরা রাজ্যের প্রত্যন্তে পর্যন্ত রোজভ্যালির প্রেজেন্স ছিল, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি জায়গাগুলো রয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে পর্যন্ত ত্রিপুরার এই রোজভ্যালি কিন্তু পৌঁছে গেছিল। তাদের রিমোট ট্রাইবাল এরিয়া যেগুলো রয়েছে, সেই রিমোট ট্রাইবাল এরিয়াতে পর্যন্ত রোজভ্যালি তাদের বিস্তার ছড়িয়ে দিয়েছিল। এতটাই রোজভ্যালি ছড়িয়ে গেছিল গোটা ত্রিপুরা রাজ্যে। কিন্তু আলটিমেটলি দেখা গেছে সেই রোজভ্যালি চিটফান্ডকে কেন্দ্র করে কেলেঙ্কারি হলো, এবং সেখানে প্রচুর সাধারণ মানুষ, কোটি কোটি টাকা ওঠানো হয়েছে। কোটি কোটি টাকা ওঠানোর পরে এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেই টাকাটা ফেরত পাওয়ার আর নাম নেই। প্রথম কথা যদি তোমাকে বলি, 2011 সালে কিন্তু প্রাথমিকভাবে রোজভ্যালির যে অফিসগুলো রয়েছে সেগুলোকে রেড করা হয়েছিল। সিবিআই, ইডি যৌথভাবে সেখানে রেড করেছিল। তারপর থেকে কিন্তু তদন্ত চলছে। রোজভ্যালির যে সেবি রয়েছে, এসিবিআই এবং আরবিআই যে গাইডলাইনগুলো রয়েছে, সেই গাইডলাইনগুলো তারা মানেনি, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু প্রাথমিকভাবে সেবির পক্ষ থেকে এই রোজভ্যালিকে ব্যান করে দেওয়া হয়। তারপর থেকেই সাধারণ মানুষ প্রত্যেকেই চাইছিলেন তাদের টাকা তুলে নিতে, কিন্তু টাকা তুলে নিতে তারা পারেননি সেই মুহূর্তে। এবং রোজভ্যালি যে অবৈধভাবে টাকা তুলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সেই সবকিছুই কিন্তু তথ্য উঠে এসেছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তখন কিন্তু দেখা যায় ত্রিপুরা রাজ্যের সেখানে রেড হয়, ইডি সিবিআই যৌথভাবে সেই রেড করে, এবং তারপর থেকেই শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে নয়, বিভিন্ন জায়গাতে, অর্থাৎ তোমার সেখানে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, আসামে যদি বলি, বিভিন্ন জায়গাতে কিন্তু রেডগুলো হয়, এবং সেই সব জায়গাতে
যেটা মোটামুটি একটা জানা যাচ্ছে সুপ্রীতি, যে 293 কোটি টাকা কিন্তু টোটাল রয়েছে এবং তাদের অন্যান্য যে অ্যাসেটগুলো রয়েছে সেই অ্যাসেটগুলোর মধ্যে বিলাসবহুল 6টা হোটেল রয়েছে, আসামে রয়েছে তাদের হোটেল, বিহারে রয়েছে তাদের হোটেল এবং ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেকেই যেটা জানি 17 একর জমিতে রোজভ্যালি পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক একটা ছিল। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রোজভ্যালির যে বিস্তৃতি কতটা বা রোজভ্যালি কতটা ছড়িয়ে পড়েছিল ত্রিপুরার বিভিন্ন জায়গাতে তা কিন্তু সহজেই অনুমেয় এবং রোজভ্যালির ওভারঅল যে অল ইন্ডিয়া অপারেশনস সেটা যে কতটা গভীর ছিল, সেটা যে কতটা বিস্তৃত ছিল সেটাও কিন্তু অবশ্যই বোঝা যায়। একই রকম ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রোজভ্যালি বন্ধ হওয়ার পরে অনেক সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু নিজেদের কষ্টার্জিত অর্থ সেই রোজভ্যালিতে রেখেছিলেন, কিন্তু দেখা যায় সেই জায়গাতে দাঁড়িয়ে সেই টাকাগুলো কিন্তু আজ পর্যন্ত তারা ফেরত পাননি। কিন্তু কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে যে ব্যবস্থা করেছে, অবশ্যই একটা ওয়েব পোর্টাল বানানোর ব্যবস্থা করা হয়েছে। ওয়েব পোর্টালের মাধ্যমে যারা আমানতকারীরা রয়েছেন, যারা টাকা লগ্নি করেছিলেন, তারা কিন্তু তাদের সমস্ত ডিটেলস দিতে পারবেন। তবে এই জায়গাতেও সুপ্রীতি আরো একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে সিবিআই এবং ইডি যৌথভাবে যখন রেড করেছে রোজভ্যালির বিভিন্ন অফিস, পশ্চিমবঙ্গ হোক, সেটা পশ্চিমবঙ্গে যে সেন্ট্রালাইজড হেড অফিস রয়েছে তাদের সেখানে হোক, বা আগরতলাতে যে হেড অফিস রয়েছে, ব্রাঞ্চ অফিসগুলো রয়েছে, সেইগুলোতে রেড করার পরে যে তথ্য পেয়েছে, অর্থাৎ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে বিভিন্ন সফটওয়্যারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। দাঁড়িয়ে সব যারা আমানতকারীরা থাকবেন তাদের ক্ষেত্রে কি টাকা ফেরত পাওয়া সম্ভব হবে আদৌ এই পোর্টালের মধ্য দিয়ে? সুপ্রীতি, সেই কথাতেই আমি যাচ্ছিলাম যে আমানতকারীরা হয়তো সেই জায়গাতে তারা আবেদন করলেন সহজভাবেই, কিন্তু গোটা ভারতবর্ষের যারা আমানতকারীরা রয়েছেন, পশ্চিমবঙ্গ হোক, সেটা আসামের হোক, ত্রিপুরার হোক, তারা কিন্তু প্রমাণ সহ তারা আবেদন করতেই পারেন। কিন্তু মূল বিষয়টা যেটা, মূল সমস্যাটা যে জায়গাতে উঠে দাঁড়াচ্ছে, যে রোজভ্যালি এমন ভাবে বিস্তার করেছিল, এমন সব এজেন্টরা ছিলেন রোজভ্যালিতে যেখানে হয়তো অনেক এজেন্টরা সেই জায়গাতে সেই টাকাগুলো জমা পর্যন্ত দেননি তাদের হেড অফিসে, বা হেড অফিসে সেই তথ্য পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। তাহলে সেই টাকাগুলো কিভাবে পাবেন? যদি আমি হাতের যদি ধরে নেই যে গোটা রোজভ্যালির যদি 500 কোটি টাকা সেখানে যদি তারা তাদের তথ্য পেয়ে থাকে সিবিআই, তাহলে সেই জায়গাতে দেখা গেল সেখানে 500 কোটি টাকার বেশি রয়েছে, কারণ আমানতকারীরা তাদের তথ্য প্রমাণ দিচ্ছেন, তখন সেই টাকাটা তারা কোথা থেকে পাবেন? এই প্রশ্ন কিন্তু একটা স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রীতি, যেটা বড় প্রশ্ন, যে যেই তথ্যগুলো সিবিআইয়ের কাছে গিয়ে পেয়েছে সিবিআই, বিভিন্ন কম্পিউটার তারা সিজ করেছে, বিভিন্ন নথিপত্র যেগুলো বিভিন্ন হেড অফিসগুলোতে রেড করে তারা সিজ করেছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের কাছে একটা অ্যামাউন্ট রয়েছে যে এত টাকা রোজভ্যালির কাছে রয়েছে। এবং রোজভ্যালির যে বিভিন্ন অ্যাসেটগুলোর কথা বললাম আমি, অর্থাৎ 6টা বিলাসবহুল হোটেল, যেটার কথা অবশ্যই জানা যাচ্ছে, অ্যামিউজমেন্ট পার্ক যেটা ছিল সেই অ্যামিউজমেন্ট পার্কের কথা জানা যাচ্ছে, 17 একর বিস্তৃত, অন্যান্য যে রোজভ্যালির বিভিন্ন অ্যাসেটগুলো রয়েছে সেগুলো বিক্রি করে অবশ্যই কিন্তু সেই টাকাগুলো পরিশোধ করা যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, এমন যদি ব্যাপার হয় যে নথিভুক্তই নেই, অর্থাৎ হেড অফিসের কাছে যারা যে নথি থাকার কথা, অর্থাৎ কেউ একজন সেখানে টাকাটা জমা করেছেন, তার টাকাটা যদি হেড অফিসে জমাই না পড়ে, তাহলে সেখানে সিবিআইয়ের কাছেও সেটা পাওয়ার কোনোভাবেই সম্ভব নয়, ইডির কাছেও পাওয়া সম্ভব নয়, কারণ স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রোজভ্যালির যারা এজেন্টরা রয়েছেন তারা টাকা নিয়েছেন, প্রত্যেকের কাছে পৌঁছা সিবিআই সম্ভব নয়, ইডির পৌঁছা সম্ভব নয়। পশ্চিমবঙ্গেও একই সিনারিও, আসামেও যদি দেখি আমরা একই সিনারিও রয়েছে। তো এই সব জায়গাতে যদি দেখি আমরা যে সিবিআই ইডির মানুষ তো পৌঁছাতে পারেননি তাদের কাছে, কিন্তু তারাও যদি আবেদন করেন সেই পোর্টালের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে হয়তোবা যেই ডকুমেন্ট রয়েছে, যেই বিষয়টা রয়েছে সিবিআই এর কাছে, অর্থাৎ সিবিআই যে তথ্য পেয়েছে, যত টাকা তাদের অ্যাসেট রয়েছে রোজভ্যালির, সেগুলোর থেকে যদি বেশি অ্যামাউন্ট হয়ে যায়, তখন সেই টাকাটা কিভাবে ফেরত যাবে? সেই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে আসছে। কারণ যেটা ধারণা করা হচ্ছে, বিভিন্ন অভিযোগও রয়েছে যে বিভিন্ন জায়গা থেকে রোজভ্যালির এজেন্টরা যে টাকাটা তারা সংগ্রহ করেছেন, সেই টাকাটা হয়তো সঠিক তথ্য পৌঁছায়নি হেড অফিসের কাছে গিয়ে, তাহলে সেই তথ্য ইডি বা সিবিআই সেখানে বার করা সম্ভব নয়, বা সরকারেরও সেটা কোনোভাবেই কিন্তু জানা সম্ভব নয়, কারণ সিবিআই বা ইডি কিন্তু পৌঁছাতে পারেনি প্রত্যেকটা মানুষের কাছে। তো স্বাভাবিকভাবে এই সমস্যা কিন্তু একটা উঠে আসছে। তবে একটা খুশির খবর, অবশ্যই এত বছর পর্যন্ত যারা আমানতকারীরা রয়েছেন, যারা টাকা লগ্নি করেছিলেন, যাদের নাম নথিভুক্ত রয়েছে, অর্থাৎ যাদের তথ্য সিবিআই এর কাছে রয়েছে, তারা কিন্তু অবশ্যই পেতে পারেন, এবং 2024-এর জানুয়ারি মাস থেকেই সুপ্রীতি সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে একটা খুব ভালো প্রক্রিয়া সেটা, এবং তাদের জন্য যারা এত বছর ধরে অপেক্ষা করছেন তাদের কষ্টার্জিত টাকার জন্য, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা সুখবর সুপ্রীতি।
ঠিক তাই। অনেক ধন্যবাদ অর্ণব তোমায় নিউজ রুম থেকে সরাসরি থাকার জন্য। তবে আরো একবার জানিয়ে রাখি, শুরু হচ্ছে প্রক্রিয়া রোজভ্যালি টাকা ফেরতের, এবং তার জন্য ওয়েব পোর্টাল গঠনের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, যদিও সেক্ষেত্রে শিলমোহর পড়েছে সুপ্রিম কোর্টের, এবং সেই প্রক্রিয়া শুরু হবে এবং প্রত্যেক আমানতকারীরা যাতে সঠিকভাবে সঠিক পন্থা অবলম্বন করেন সেই আবেদনও কিন্তু বারবার উঠে আসছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রাজভোগের